ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য রেলের আগাম টিকিট বিক্রি শুরু। ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশনে রাত থেকেই টিকিট প্রত্যাশীদের ভিড়। কোরবানি ঈদ সামনে রেখে পশুর খামারে চলছে প্রস্তুতি। বিদেশি গরু প্রাধান্য পাওয়ায় হতাশ খামারিরা। দেশীয় গরুর ওপর নির্ভরতা বাড়াতে সরকারি সহায়তার তাগিদ। নানা অনিয়মে সাভারের শিল্পনগরী থেকে জায়গা হারিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। হাজারীবাগে নতুন বিনিয়োগে অনাগ্রহ। সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ ট্যানারি মালিকদের। বর্ষা শেষ না হতেই বিশুদ্ধ খাবার পানির অভাবে সারা দেশে ডায়রিয়ার প্রাদুর্ভাব। নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার তাগিদ বিশেষজ্ঞদের। এবং সারা দেশে একযোগে পালন করা হচ্ছে আয়কর দিবস। রাজধানীতে বর্ণাঢ্য র্যালি। সপ্তাহব্যাপী করমেলা শুরু হবে আগামীকাল। সময় সংবাদে সঙ্গে আছে আমি তানজিম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। রাজধানীর কমলাপুর স্টেশনে সকাল ৯টায় শুরু হয়েছে টিকিট বিক্রি, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এদিকে অগ্রিম টিকিট নিতে গত রাতে কমলাপুর স্টেশনে ভিড় জমান টিকিট প্রত্যাশীরা। সারা রাত জেগে গল্পগুজব বা গান বাজনার মধ্য দিয়ে তারা রাত পার করেন। তবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হলেও কাঙ্ক্ষিত টিকিটটি হাতে পেয়ে খুশি যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ জানান, এবছর ঈদ উপলক্ষে আজ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত যথাক্রমে ২০, ২১, ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বরের টিকিট দেওয়া হবে। এছাড়া ঈদের আগের ৩ দিন ও পরের ৭ দিন স্পেশাল সার্ভিস চলবে। যাত্রীদের সুবিধার্থে এবছর ১৩৮টি যাত্রীবাহী কোচ বিভিন্ন ট্রেনে সংযোজন করা হবে। অনেকক্ষণ তারা থাকার পর অবশেষে টিকিট পাওয়ার পর আমার এখন খুব ভালো লাগতেছে। আমার পরিবার পরিজন খুব সুন্দরভাবে যাইতে পারবে আশা করছি আর কি। অনেকক্ষণ দাঁড়ানোর পর টিকিট পাচ্ছি, কোনো কষ্ট না। আমি তো টিকিট পেয়েছি, অনেক খুশি। খুব আনন্দ লাগতেছে, বাড়িতে যাবো এটাই। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার তারিকুজ্জামান শিমুল। আগাম টিকিট বিক্রির খবর জানবো তার কাছ থেকে। শিমুল, প্রতি বছরের মতো এবারও ঈদের অগ্রিম যে টিকিট ছাড়া হয়েছে সেটি সকাল ৯টায় যথারীতি বিক্রি শুরু হয়েছে এবং শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে এই লাইনে অপেক্ষা করেছিলেন তারা শুরুর দিকে যারা সিরিয়ালে ছিলেন তারা ইতিমধ্যে টিকিট পেয়েছেন এবং একটা বড় অংশ মোটামুটি এই গত আধা ঘন্টার সময় ১ ঘন্টার সময়ের মধ্যে কিন্তু টিকিট নিয়ে চলেও গেছেন এবং তারা যারা টিকিট পেয়েছেন বরাবরের মতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তো এই মুহূর্তে আমি যেটির মধ্যে দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো কিন্তু যে ১ ঘন্টা যাবত টিকিট দেওয়া হলো কিন্তু ক্রমান্বয়ে কিন্তু লাইনগুলোর সংখ্যা কিন্তু কমছে না। যারা টিকিটের যারা প্রত্যাশী আছেন সেই সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে লাইনগুলো কিন্তু ধীরে ধীরে আরো বেশি লম্বা হচ্ছে। কমলাপুর রেল স্টেশনের যে গোটা চিত্র এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে আসলে গতকাল বিকাল থেকে এখানে টিকিট প্রত্যাশীরা আসতে শুরু করেছিলেন এবং গত একটা রাত তারা পার করেছেন। এখানে অনেকে ঘুমিয়েছেন, আবার অনেকে না ঘুমিয়ে বিভিন্ন সময়ে যে যার মতো করে সময় পার করেছেন। তো সেই সব মানুষগুলো যারা ছিলেন তারা কিন্তু এখন টিকিটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং এই আজকে সকাল থেকেও অনেকে এসে এই গোটা স্টেশন এলাকায় ভিড় করছেন, বিশেষ করে মহিলারা। যারা নারীরা তারা মোটামুটি দেখতে পাচ্ছি আমরা সকাল ৬টা থেকে আসলে বেশি সংখ্যক এখানে এসে লাইনে দাঁড়াচ্ছেন এবং নারীদের সংখ্যা মোটামুটি কম হয়, তারা মোটামুটি নির্বিঘ্নে এখান থেকে নিয়ে যাচ্ছেন। তাছাড়া সার্বিকভাবে এখানকার যে পরিস্থিতি এবং সার্বিকভাবে এখানকার যে ব্যবস্থাপনা সেটি আসলে এখনো পর্যন্ত কেউ আমাদের কাছে কোনো অভিযোগ নিয়ে আসেনি যে কোনো অব্যবস্থাপনার কোনো বিষয়ে। তারা বলছেন যে মোটামুটি তারা এই যে অপেক্ষা করা ছাড়া, মানে অপেক্ষার যে সময়টুকু ছিল সেই সময়টুকু ছাড়া মোটামুটি নির্বিঘ্নে তারা এখানে টিকিট নিতে পারছেন। তো এইখানকার যে প্রচুর সংখ্যক যে টিকিট গ্রহীতা আছেন তাদের নিরাপত্তায় দেখতে পাচ্ছেন যে এখানকার এপিবিএন সহ বিভিন্ন সংস্থার যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু চারপাশে নিয়োজিত আছেন এবং তারা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন যেন এখানকার কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে। এছাড়া টিকিট কালোবাজারের বিষয়টি যেটি প্রায়ই মিডিয়ার কাছে এখানকার যারা টিকিট প্রত্যাশী তারা অভিযোগ করে থাকেন, সেই ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের সামনে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। তো আপনি নিশ্চয়ই জানেন যে আজকে 20 তারিখের টিকিট দেওয়া হচ্ছে এবং আগামীকাল 21 তারিখের টিকিট দেওয়া হবে। তো প্রথম দিন হিসাবে কিন্তু এখানকার যারা টিকিটের যারা ম্যানেজার আছেন তারা বলছেন যে প্রথম দিন হিসাবে কিন্তু আজকে
মোটামুটি সংখ্যক এখানে টিকিট প্রত্যাশী এসেছেন। এই সংখ্যা হয়তো আগামীকাল কিংবা পরশু আরো বেশি বাড়বে, কারণ ঈদের সময় যখন ঘনিয়ে আসবে, বিশেষ করে জানেন যে কোরবানি ঈদের দু একদিন আগে সব অফিস আদালত ছুটি হতে থাকে, এবং অফিস আদালত ছুটি হওয়ার কারণে কিন্তু দু একদিন আগে বেশিরভাগ মানুষজন বাড়ির দিকে রওনা হন। তো সেই হিসাবে কিন্তু এখানকার যারা টিকিট প্রত্যাশী আছেন সেই সংখ্যাটা এখানকার ম্যানেজাররা বলছেন যে আগামী দু একদিন পরে হয়তো তারা বেশি আসবেন। তো মুনিয়াত, এখনকার মতো এই ছিল কমলাপুর রেল স্টেশনের সর্বশেষ খবর। এর পরবর্তী খবর আপনাদেরকে আরো আমরা জানাবো পরবর্তী সংবাদে। কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের আগাম টিকিট বিক্রির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান শিমুল। আমরা এদিকে চট্টগ্রাম রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার ফেরদৌস লিপি। ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির খবর জানতে সরাসরি চলে যাচ্ছে সেখানে। লিপি, চট্টগ্রাম রেল স্টেশন থেকেও কিন্তু সকাল 9টায় টিকিট বিক্রি শুরু হয়েছে। আজকে প্রথম দিনের মতো ঈদের অগ্রিম টিকিট বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ, এবং আমরা দেখেছি যে 9টা থেকেই কিন্তু রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে আপনি জানেন যে রেলওয়ে পূর্বাঞ্চলের যিনি জিএম আছেন মকবুল আহমেদ, তিনি কিন্তু উপস্থিত থেকে 9টা থেকে এই মনিটরিং কার্যক্রমটা চালিয়েছেন, এবং তার সাথে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। এবং কিছুক্ষণ আগে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলছেন ঈদে যেন টিকিট প্রত্যাশীরা কোনো ধরনের ভোগান্তি না হয় সে ধরনের সব আয়োজন কিন্তু রেলের কর্তৃপক্ষ থেকে করা হয়েছে। বিশেষ করে বাড়তি চাপ সামলাতে কিন্তু 7টি কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে। মহিলাদের জন্য বিশেষভাবে একটা আলাদা কাউন্টার রাখা হয়েছে, এবং কোনো ধরনের কালোবাজারি যেন না হয় টিকিটে, সে কারণে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সেটা মনিটরিং করছে। পাশাপাশি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু স্টেশনে থেকে সেটা মনিটরিং করবে। এর বাইরেও আমরা সার্বিকভাবে যেটা দেখেছি সেটা হচ্ছে রেলের নিরাপত্তা বাহিনী এবং রেলওয়ে পুলিশ সহ বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই রেল স্টেশনে উপস্থিত আছেন। এবং আপনাকে যদি চট্টগ্রামে রেল স্টেশনের টিকিট দেওয়ার কিছু তথ্য জানাতে চাই, সেটা হচ্ছে চট্টগ্রামে আজকে কিন্তু 9টা রুটের টিকিট দেওয়া হচ্ছে, এবং টিকিটের সংখ্যা প্রায় 4280টি, এবং এর মধ্যে বেশিরভাগই হচ্ছে আসলে চাঁদপুরের। এবং রেলের জিম আমাদেরকে যেটা জানিয়েছে, ঈদ উপলক্ষে 5 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, এবং সেই টিকিটগুলো দেওয়া হবে 17 তারিখ থেকে। এবং তিনি আশা করছেন কোনো ধরনের সমস্যা ছাড়াই আসলে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে, এবং যদি কোনো ধরনের অভিযোগ থাকে যাত্রীদের কিংবা টিকিট না পাওয়া, সেই ক্ষেত্রে তারা বলছেন যে কর্মকর্তাদের জানালে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এবং এই ক্ষেত্রে জিএমের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আজকে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম টিকিট প্রত্যাশীদের আমরা দেখেছি, এবং ইতিমধ্যে যে সকালবেলা যে লাইনটা ছিল তার প্রায় 50% মানুষ টিকিট নিয়ে ফিরে যাচ্ছে। এবং এক্ষেত্রে যাত্রীরাও কিছুটা সন্তুষ্ট। তারা বলছেন তাদের যেমন টিকিট না পাওয়ার আশঙ্কা করেছিলেন, কিন্তু এখানে এসে চিত্রটা কিছু ভিন্ন দেখছেন, এবং এই কারণে তারা আসলে অনেকটা খুশি। তো আশা করছে যে যারা বাকিরা লাইনে দাঁড়িয়ে আছে তারাও টিকিট নিয়ে ঘরে যেতে পারবে। তো মুনিয়াত, এই ছিল আমার কাছে চট্টগ্রাম রেল স্টেশন থেকে সর্বশেষ। কদিন বাদেই কোরবানির ঈদ, তাই গরু আকর্ষণীয় করে তুলতে দেশের খামারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে খামারে দেশীয় গরুর চেয়ে প্রাধান্য দেয়া হচ্ছে বিদেশি গরুকে। কারণ হিসেবে খামারিরা বলছেন হৃষ্টপুষ্ট গরুই পছন্দ করেন ক্রেতারা। এতে হতাশ দেশীয় গরু খামারের মালিকরা। তবে সরকারি সহায়তা দিয়ে দেশীয় গরুর খামারিদের উদ্বুদ্ধ করে বিদেশ নির্ভরতা কমানো সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। জহিরুল ইসলামকে সঙ্গে নিয়ে মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন মঞ্জুর আলম। পরম যত্নে গরুগুলোর প্রতিনিয়ত দেখভাল করছেন খামারিরা। কারণ কোরবানির হাটে যে গরু দেখতে যত আকর্ষণীয় হবে তার দামও হবে তত বেশি। আর এত সব তদারকির কারণেই হয়তো খামারে থাকা সবগুলো গরুই বেশ হৃষ্টপুষ্ট। যদিও খামারগুলোতে বেশি দেখা গেল বিদেশি গরুই। কেরানীগঞ্জের এই খামারটিতে প্রায় 1000 গরু আছে, যা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করে গত 1 বছর ধরে এখানে মোটা তাজাকরণ করা হচ্ছে। তাই বিশ্লেষকরা আশঙ্কা করছেন দেশের বড় বিনিয়োগকারীদের নজর যখন পড়েছে বিদেশি গরুর দিকে, তাই হয়তো এবারের কোরবানির বাজারেও মন্দায় পড়তে যাচ্ছেন দেশীয় গরু ব্যবসায়ীরা। ইন্ডিয়ান গরুগুলো দেখা যায় যে বিভিন্ন চড়াইভাবে কিছু গরু ঢুকে যায় ভিতরে, বা বিভিন্নভাবে যারা দালালরা আছে তারা ম্যানেজ করে হয়তো নিয়ে আসে বর্ডার থেকে। সেইগুলোই আমরা দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমাদের এই জিনিসগুলো কালেক্ট করতে হয়। দেশীয় গরু যেটা আছে সেটা বেশি বড় হয় না, আর এই গরুগুলা
যে বড় হয় বিধায় আমরা একটু পরিচর্যা করি যাতে বেশি লাভবান হওয়া যায়। তুলনামূলক অগোছালো দেশীয় গরুর খামারগুলোতেও দেখা গেল ব্যস্ততা। তাদের প্রত্যাশা কোরবানির আগে আর বিদেশি গরু না আসলে ভালো দাম পাবেন তারাও। আমরা আশা করতেছি বিদেশি গরু যাতে বাংলাদেশে না ঢোকে, তাহলে আমরা ইনশাল্লাহ লাভবান হতে পারবো। সরকার খামারিদের প্রতি যদি নজর দেন তাইলে আমরা দেশি গরু যে উৎপাদন করব সেটা দিয়ে আমরা বাংলাদেশের চাহিদা মেটাতে পারবো। বিশ্লেষকদের মতে অতি মুনাফার লোভেই দেশের খামারগুলোর বড় বিনিয়োগকারীরা ঝুঁকছেন বিদেশি গরুর দিকে, যা মাত্রাতিরিক্ত ঔষধ ব্যবহারের মাধ্যমে দ্রুত মোটাতাজা করা হচ্ছে বলেও মনে করেন তারা। এর পেছনের মূল কারণটা হচ্ছে নগ্ন মুনাফা। স্টেরয়েড এবং অন্য কিছু ওষুধ ব্যবহার করে এটিকে মোটা করে থাকে, তাহলে এটি গরুর জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর এবং পরিবেশের জন্য ক্ষতিকর। প্রাণী সম্পদ অধিদপ্তরের জরিপে দেখা গেছে কোরবানির জন্য প্রতি বছর দেশে গরুর চাহিদা 5 লাখ করে বাড়লেও উৎপাদন বাড়ছে সর্বোচ্চ 1 লাখ। তাই বিদেশ নির্ভরতা কমাতে দেশে গরু প্রতিপালন ও খামার স্থাপনকে উৎসাহিত করা প্রয়োজন, আর সেজন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার তাগিদ দিলেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। এদিকে বরিশালে কোরবানির হাটে পশুর বেচাকেনা এখনো জমে ওঠেনি। তবে পশুর দাম গত বছরের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। তাই একটু কম দামের আশায় ক্রেতারা শহর ছেড়ে ছুটছেন গ্রামের হাটে। সেখানেও গরুর দাম হাঁকা হচ্ছে অনেক বেশি। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশাল নগরীতে স্থায়ী পশুর হাট দুটি, তবে কোরবানির সময় আরো 6 থেকে 8টি পশুর হাট অস্থায়ী ভিত্তিতে অনুমোদন দেয় সিটি কর্পোরেশন। এবার এখনো জমেনি নগরীর পশুর হাট, তবে পশুর দাম গতবারের চেয়ে এবার তুলনামূলক বেশি। তাই কম দামের আশায় ক্রেতারা ছুটছেন গ্রামের হাটে। সেখানেও দাম বেশি চাওয়া হচ্ছে বলে জানালেন ক্রেতারা। বরিশাল হাউজিং থেকে আসছিলাম এখানে কম দামে কেনার আশা, কিন্তু দেখা যাচ্ছে গরুর দাম অনেক বেশি। গতবার যে গরু 50,000 টাকায় এভারেজ কেনা যেত, এবার এই গরুর দাম 70,000 টাকা, 65,000 টাকা, তার থেকেও কিংবা বেশি যাচ্ছে। গরু বাজারে যে পরিমাণে আমাদের দেশে চাহিদা আছে, চাহিদার তুলনায় গরু এখন পর্যন্ত যা আছে সরবরাহ এখন পর্যন্ত খুব বেশি আসে নাই। গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরুর দাম বেশি বলে জানালেন গরুর ব্যাপারীরা। আর হাট ইজারাদার জানালেন ভারতীয় গরু না আসায় দাম একটু বেশি। খরবুশের যে দামটা এই জন্য বেশির জন্য গরুর দামটা একটু বাড়তি বেশি। গেল বছর আমি যে গরুটা 50,000-এ কিনছি সেটা 60 দিয়ে কেনা লাগে, তাই আমি বেশি দিয়ে কিনছি, আমার বেশি দিয়ে বেচতে হবে। ভারত থেকে কোনো গরুই আসতেছে না, যে কারণে গরু ব্যাপারীরা পাচ্ছে না। এবছর গতবারের তুলনায় কিছুটা গরুর দাম বেশি। গত বছর যে গরু 50,000 টাকায় বিক্রি হয়েছে, এবার সেরকম গরু 10 থেকে 15,000 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। সময় সংবাদে আরো থাকছে, সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও পর্যাপ্ত ইলিশ পাচ্ছেন না জেলেরা। নিষিদ্ধ মৌসুমে পাশের দেশের মৎস্যজীবীরা মাছ শিকার করায় উৎপাদন বাড়ছে না বলে অভিযোগ। এবং শরণার্থীদের আশ্রয়ের বিষয়ে ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ ইইউ। অনুপ্রবেশ ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশের সীমান্তে কড়াকড়ি আরোপ। এবছর বর্ষা মৌসুম শেষ হতে না হতেই নগরী সহ দেশের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। শুধু রাজধানীতেই গত এক সপ্তাহে প্রতিদিন গড়ে 500 থেকে 600 রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের আশঙ্কা, এবছর অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় বেশ কিছু অঞ্চলে খাবার পানি দূষিত হয়ে পড়ায় বাড়তে পারে আক্রান্তের হার। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, বিশুদ্ধ খাবার পানির প্রাপ্যতা নিশ্চিত করতে শুধু স্বাস্থ্য বিভাগ নয়, বরং এগিয়ে আসতে হবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকেও। দেবাশিস রায়ের রিপোর্ট। এবছর বর্ষায় কখনো অতিবৃষ্টি, আবার কখনো বা উজান থেকে নেমে আসা ঢলে বন্যার পানিতে ভেসেছে দেশের বেশ কটি জেলা। কিছু কিছু এলাকায় বিশুদ্ধ পানির সংকটে প্রকট হয়ে দেখা দিয়েছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগবালাই। রাজধানী ঢাকায় বন্যার প্রভাব তেমনটা না হলেও বেশ কিছুদিন থেকেই আশঙ্কাজনক হারে বেড়েছে ডায়রিয়া আক্রান্তদের সংখ্যা। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবির তথ্য মতে গেল সপ্তাহ থেকে গড়ে 500 থেকে 600 রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরে স্থাপিত ন্যাশনাল হেলথ ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোল রুমের হিসেবে গত এক মাসে 20,830 জন ডায়রিয়া আক্রান্তদের মধ্যে কেউ প্রাণ না হারালেও আশঙ্কাজনকভাবেই বেড়ে চলেছে এই সংখ্যা। বমি প্লাস একদম পাতলা পায়খানা, তারপর থেকে শরীর একদম দুর্বল হয়ে কিছু আর কথা বলে না, মানে হাত পা ছেড়ে দিয়েছে, সেই সাথে জ্বর। প্রথম তো কমই ছিল, তারপর আস্তে আস্তে বাড়লো আর কি।
বাড়ার পর দেখি যে 10টার থেকে নিয়ে রাতে 2টা পর্যন্ত খুব ব্যথা। চিকিৎসকরা আশঙ্কা করছেন প্রতি বছরের এই সময়টিতে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়, তবে আগামী 2 মাসে বাড়তে পারে আক্রান্তের হার। যেহেতু এবার তুলনামূলকভাবে বন্যার প্রভাবটা কিছুটা হলেও বেশি, সমুদ্রের কারণেই এই সময়টাতে ডায়রিয়ার প্রকোপটা বেড়ে যেতে পারে বলে আমাদের আশঙ্কা। প্রতিদিন আমাদের হাসপাতালের ক্যাপাসিটির বাইরে প্রায় 150 থেকে 200 রোগীর বেশি আমাদের আসছে, এবং আশঙ্কা করছি যদি এভাবে চলতে থাকে হয়তো বা আরো কিছু রোগী বেড়ে যাবে। তবে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমের অধ্যাপক বেনজির আহমেদের মতে ডায়রিয়া ঠেকাতে শুধু স্বাস্থ্য অধিদপ্তর নয়, বরং প্রয়োজন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সবকটি প্রতিষ্ঠানের সমন্বিত প্রয়াস। স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় প্রশাসন যদি সমন্বিতভাবে কাজ করে তাহলে আসলেই যে ডায়রিয়া থেকে মানুষের মৃত্যু ঘটে সেটা হচ্ছে কলেরাজনিত ডায়রিয়া, এই কলেরাটাকে প্রতিরোধ করা যায়। এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন ডায়রিয়া নির্মূল করা না গেলেও বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখতে নিশ্চিত করতে হবে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সহ বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুদকের দায়ের করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রিটের রায় দেয়া হবে আগামী 17 সেপ্টেম্বর। বিচারপতি নুরুজ্জামান ননি ও বিচারপতি আব্দুর রবের দ্বৈত বেঞ্চ আজ রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে শুনানি শেষে গত 30 আগস্ট যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে আদেশ দেন আদালত। 2008 সালের 26 ফেব্রুয়ারি বেগম জিয়া সহ 16 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক এই মামলাটি দায়ের করেন। পরে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বেগম জিয়া। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনাকে নিয়ে ময়মনসিংহ বিভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের সভায় গতকাল এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। তবে বৃহত্তর ময়মনসিংহের অন্য 2 জেলা টাঙ্গাইল ও কিশোরগঞ্জ থাকছে ঢাকা বিভাগেই। প্রশাসনিক নানা কর্মকাণ্ডে কেন্দ্র থেকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে গতি আনতে নতুন বিভাগ গঠনের বিষয়টি এবছরের শুরু থেকেই আলোচনায় ছিল। সবশেষ জানুয়ারিতে বিভাগ গঠনের প্রস্তাবে ময়মনসিংহকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠায় নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। অবশেষে সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের বৈঠকে মোট 4টি জেলাকে নিয়ে দেশের 8ম বিভাগ হিসেবে নাম ঘোষণা করা হলো ময়মনসিংহের। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা এই 4টি জেলার সমন্বয়ে ময়মনসিংহ প্রশাসনিক বিভাগ গঠন করা হবে। এটা হেডকোয়ার্টার্স হবে ময়মনসিংহ শহরেই। এর আয়তন হবে 10,584 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা হবে 1,13,69,606 জন। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন ফরিদপুর বিভাগ বাস্তবায়ন হলে নতুন বিন্যাস হবে ঢাকা বিভাগের জেলাগুলোর। যখন পরবর্তী পর্যায়ে বৃহত্তর ফরিদপুরের জেলাগুলোকে নিয়ে যখন আরেকটি বিভাগ হবে তখন ঢাকা বিভাগকে আবারও পুনর্গঠনের প্রয়োজন দেখা যাবে। বৃহত্তর ময়মনসিংহ বলতে আমরা সাধারণত 6টি জেলা আমরা বুঝি, এর মধ্যে টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ এই নতুন বিভাগে আসছে না। এছাড়া পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলাকে পৌরসভা, কুমিল্লার হোমনা পৌরসভার সীমানা সম্প্রসারণ ও মুরাদনগর উপজেলায় পৃথক একটি থানা হিসেবে বাঙ্গুরা বাজারের অনুমোদনও দেয়া হয় নিকারের বৈঠকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে নতুন বিভাগ করার সিদ্ধান্তে উল্লসিত ময়মনসিংহের মানুষ। খবর প্রকাশের পরই একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করেন তারা। 1989 সন থেকে আমরা বিভাগের প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছিলাম। আজকের এই দিনটা এই ময়মনসিংহ বিভাগের সকল মানুষের জন্য একটা স্মরণীয় দিন। দীর্ঘদিনের আন্দোলনের ফসল পুরাতন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট বিভাগ হিসাবে এই দেশে পরিচিতি লাভ করবে। আজকে আমাদের আন্দোলন সফল, আমরা ময়মনসিংহবাসী অত্যন্ত আনন্দিত। এটাই সরকারকে আমরা এই বিভাগ বাস্তবায়নে ফাইনাল করার জন্য এই জনগণের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে সবাই স্বতঃস্ফূর্তভাবে এটার প্রতি আগে আসতেছে এবং এটার আনন্দ প্রকাশ করতেছে। ময়মনসিংহ বিভাগ হবে স্বাধীনতার পর থেকেই এই 2 কোটি জনপদের মানুষ এটাই ভেবে আসছিল। দীর্ঘদিন পরে হলেও সে আশার প্রতিফলন ঘটেছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে খুবই কৃতজ্ঞ। আমাদের ময়মনসিংহ বিভাগ দিছে, অনেক দিন যাবত হওয়ার কথা ছিল, এখন হয়েছে। ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের জন্য আমরা সকলেই অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের এই প্রাণের দাবিকে মেনে নেওয়ার জন্য।
রংপুর নগরীর যত্রতত্র আবর্জনা ফেলার কারণে নগরীর অধিকাংশ এলাকা এখন পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। এতে একদিকে নষ্ট হচ্ছে পরিবেশ, অন্যদিকে ছড়াচ্ছে রোগব্যাধি। সিটি কর্পোরেশনে এসব বর্জ্য আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় অনেকটা বাধ্য হয়ে ফেলতে হচ্ছে এসব। তবে নগরবাসী এই অবস্থা থেকে দ্রুত পরিত্রাণ চান। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। একদিকে শ্মশান, অন্যদিকে কবরস্থান, মাঝখানে গুরুত্বপূর্ণ এ সড়ক। সড়কের দুধারের নিচু অংশ ভরাট করে ফেলা হচ্ছে সিটি কর্পোরেশন এলাকার ময়লা আবর্জনা। আর এর দুর্গন্ধে একদিকে বিনষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ, অন্যদিকে দেখা দিচ্ছে রোগ ব্যাধি। দুর্গন্ধে মানুষ চলাফেরা অনুপযোগী হয়ে পড়েছে। আমাদের প্রতিদিন স্কুল যাওয়ার সময় অসুবিধা হয়, রাস্তায় অনেক দুর্গন্ধ থাকে, এর কারণে আমাদের অন্য রাস্তা দিয়ে যেতে হয়। মহাশ্মশানে দাহন কাজে প্রায় ৩-৪ ঘন্টা সময় লাগে। এখানে যারা ভক্তমণ্ডলী আসে তাদেরকে খুবই কষ্টসাধ্যের মধ্যে এই দাহন কাজ পরিচালনা করতে হয়। নগরীর প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানির মোড় হয়ে সাতমাথা পর্যন্ত ৩ কিলোমিটার দূরত্বের এই সড়কটি দিয়ে প্রতিদিন লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলা ছাড়াও ভারত, নেপাল ও ভুটানে যাতায়াতকারী লাখো মানুষকে চলাচল করতে হচ্ছে নাকে রুমাল দিয়ে। এমন চিত্র নগরীর অনেক এলাকা জুড়েই। এখানে না ফেলায় যদি ওরা একটা নির্দিষ্ট জায়গা করে ওখানে রাখতো তাহলে আমার মনে হয় ভালো হতো। নাকে হাত দিয়ে চলতে গেলেও সমস্যার সৃষ্টি হচ্ছে, অনেক দূর রাস্তা। এটা সত্যিকারই পরিবেশের জন্য একটা ক্ষতিকর ব্যাপার চলাচলের জন্য। নগরপিতা বলছেন বর্জ্য ফেলার জায়গার অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই সমস্যার সমাধানের জন্য তো আজকে এই ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনাটা আমার 3 মাসের মধ্যে যদি আমরা হাত দিয়ে ফেলতে পারি তাহলে আমরা যে বর্জ্য সমস্যায় আছি, বর্জ্য সমস্যা থেকে ইনশাল্লাহ আমরা দূরীভূত হব। রংপুর সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন গড়ে 7 থেকে 10 টন বর্জ্য সৃষ্টি হয়ে থাকে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। দেশে ইলিশের উৎপাদন বাড়াতে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে, কিন্তু গত 2 বছরের ইলিশ মৌসুমে পর্যাপ্ত মাছ ধরা পড়েনি জেলেদের জালে। জেলেদের অভিযোগ, মাছ ধরা নিষিদ্ধের সময় পাশের দেশের জেলেরা মাছ শিকার করায় উৎপাদন বাড়ছে না ইলিশের। তবে মৎস্য উন্নয়ন কর্পোরেশন বলছে উৎপাদন না বাড়লেও কমছে না ইলিশ। বরগুনা থেকে এম এ আজমের পাঠানো তথ্য, এস এম সিফাতের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর এ মৌসুমে ইলিশ মাছের ডিম ছাড়ার সময় উপকূলীয় নদী ও সমুদ্রে ইলিশ ধরা নিষিদ্ধ করে সরকার। সে অনুযায়ী এবছরও 25 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। প্রতি বছর মৌসুমে ইলিশ পাওয়ার আশায় ইলিশ না ধরলেও ভরা মৌসুমে মাছ পাচ্ছে না জেলেরা। তবে উপকূলীয় জেলেদের দাবি, নিষিদ্ধ সময় পার্শ্ববর্তী দেশের জেলেরা মাছ ধরায় তাদের ত্যাগ কোনো কাজেই আসছে না। ভারতের যে জাল্লিগুলো, এই জাল্লিগুলো আমাকে ভারত বাংলাদেশের মধ্যে ঢুকে যায়, এরা মাছ মন ধরে লই যায়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেমন এই ইন্ডিয়া, মায়ানমার, ওরা কিন্তু অবরোধ দেয় না। এই তারিখে যদি এই 2টা রাষ্ট্র অবরোধ দিত তাহলে অবশ্যই মাছটার অনেকটা বৃদ্ধি হইতো। অবরোধ দিলে ইলিশ মাছ বাড়ে না, কেননা আমাদের দেশ বন্ধ থাকলেও পাশাপাশি দেশ ভারত বা বার্মা তারা ঠিকই মাছ ধরতেছে এবং তারা আমাদের বাংলাদেশের ভিতরে এসে ধরতেছে। আমরা অবরোধ হয়তো ঘাটে থাকি, আমরা যাই না নদীতে, যে মাছ বাড়বে অবরোধের পর আমরা মাছ ধরবো বেশি পাবো, সেরকম তো মাছ হয় না, শেষ তো মাছ পাই না। তবে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের এই কর্মকর্তার দাবি, প্রতি বছর নির্ধারিত সময় ইলিশ ধরা বন্ধ থাকায় উৎপাদন খুব বেশি না বাড়লেও এ মাছ হারিয়ে যাওয়া থেকে রক্ষা হচ্ছে। যদি ব্যর্থ হইতো তাহলে সমুদ্রে গত বছর যে মাছ পাইছি এবছর সে মাছ পাইতাম না। আমাদের উৎপাদন বাড়ছে মানে সফল হচ্ছে বিধায় উৎপাদন বাড়ছে। সরকার এই যে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে, জাটকা সংরক্ষণ, ডিম সংরক্ষণ, এগুলো যদি না করা হইতো তাহলে এখন মাছই পাওয়া যেত না। মৎস্য উন্নয়ন কর্পোরেশনের হিসাব অনুযায়ী 2013 সালের আগস্ট মাসে 1100 মেট্রিক টন, 2014 সালের আগস্টে 400 মেট্রিক টন ও চলতি বছরের আগস্টে 375 মেট্রিক টন ইলিশ মাছ উঠেছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। সময় সংবাদ, বরগুনা। ট্যানারি মালিকদের অসহযোগিতা আর বিসিকের অনিয়মের কারণে বরাদ্দ পেয়েও সাভারের চামড়া শিল্পনগরীতে জায়গা হারিয়েছেন শিল্পের সঙ্গে জড়িত অনেক ব্যবসায়ী আর শ্রমিক সংগঠনগুলো। এমন দাবি করে তারা বলছেন, এর প্রভাবে হাজারীবাগে নতুন বিনিয়োগে অনাগ্রহ দেখাচ্ছেন অনেকেই। অনিশ্চিত হয়ে পড়ছে অসংখ্য ট্যানারি শ্রমিকের ভবিষ্যৎ। এদিকে শিল্প সংশ্লিষ্ট এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অস্বীকার না করলেও তাদের পুনর্বাসনে কিছুই করার নেই বলে মত ট্যানারি মালিকদের। এক্ষেত্রে সরকারকেই কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিলেন তারা। জুবায়ের ফয়সালের রিপোর্ট।
যদি কোনো সুব্যবস্থা না হয় তাহলে আমাদের সংসার কি করে চলবে। 70 ছুঁই হাবিজুল্লাহ কৈশোরেই গ্রামের বাড়ি চাঁদপুর থেকে ঢাকায় এসে কাজ শুরু করেন ট্যানারি কারখানায়। তার মতোই বংশ পরম্পরায় হাজারীবাগের ট্যানারি এলাকায় গড়ে উঠেছে লাখ লাখ মানুষের কর্মসংস্থান। কিন্তু সাভারের শিল্পনগরী চালুর তোড়জোড় শুরু হওয়াতেই ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। ট্যানারি থেকে চামড়ার ফেলে দেয়া অংশ, পশুর মাথা বা লেজের চামড়া কোনো কিছুই এখন আর বাদ যায় না। এসব দিয়ে তৈরি হয় চামড়াজাত নানা পণ্য। যদিও আগে ফেলে দেয়া চামড়ার এসব অংশ ধরা হতো শুধুই বর্জ্য হিসেবে। একইভাবে ট্যানারিতে কাঁচা চামড়া প্রবেশের পর থেকে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে কয়েক ধাপে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের রাসায়নিক। শুধু রাসায়নিক ব্যবসায়ীরাই নন, নিজ উদ্যোগেই হাজারীবাগে কার্যক্রম শুরু করেছেন বাণিজ্যিক রফতানিকারক আর ঝুট ব্যবসায়ীরাও। ট্যানারির শ্রমিকদের জন্য কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা বা কলোনি কোনো ব্যবস্থা সরকারও করে নাই, মালিক পক্ষ করে। আমরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারতেছি না, এখানে পরিবেশ বান্ধব না। শিল্পের সঙ্গে জড়িতদের দাবির যৌক্তিকতা নিয়ে দ্বিমত নেই চামড়া ব্যবসায়ীদেরও, তবে এক্ষেত্রে কিছুই করার নেই বলেও মত তাদের। বারবার সরকারের কাছে আবেদন করেছি ওদের বাসস্থানের একটা ব্যবস্থা করা হোক। এই শ্রমিকদেরকে আমরা আদৌ এখানে নিতে পারবো কিনা আমরা খুব চিন্তিত। এদিকে শিল্পনগরীতে জায়গা বরাদ্দের বিষয়টি শিগগিরই সুরাহা করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠন সমন্বয় কমিটি। অন্যথায় হাজারীবাগ থেকে কোনো ট্যানারি স্থানান্তর করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি তাদের। টোটাল 2,40,000 স্কয়ার ফিট জায়গা বরাদ্দ হয়েছিল এবং এখন সেই জায়গাটা কারা নিয়ে গেল, বিশেষ কাকে দিল ক্যান্সেল করে, এটাই আমাদের প্রশ্ন এবং এটার ন্যায্য দাবি। এখন যদি সেটা না হয় আমাদের ছাড়া কোনো ট্রেনারি এখান থেকে শিফট হতে পারবে না। এই অবস্থায় দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরী গড়ে তুলতে সংশ্লিষ্টদের বাদ দিয়ে নয়, বরং সঙ্গে নিয়েই এগোতে হবে বলেও মত সংগঠনটির। জীবন আর জীবিকার তাগিদে বছরের পর বছর ধরে হাজারীবাগে গড়ে উঠেছে কর্মের নানামুখী ক্ষেত্র। শিল্পের পেছন পাতায় থাকা এসব মানুষগুলো তাদের অধ্যবসায় কিংবা অভিজ্ঞতা সবটুকুই ঢেলে দিয়েছেন ট্যানারির অলিগলিতে। তাই শিল্প স্থানান্তরের সময় তারা যেন মূল দৃশ্যপট থেকে হারিয়ে না যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে মালিকপক্ষ কিংবা সরকার প্রত্যেককেই, আর তা শিল্পের বৃহৎ কল্যাণেই। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, হাজারীবাগ, ঢাকা। সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ সিঙ্গাপুর থেকে আজ রাত 10:30টার দিকে দেশে আনা হবে, এ তথ্য জানিয়েছেন তার স্বজনরা। আগামীকাল সকাল 10টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা নিতে গত 5 সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান তিনি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রায় 10 দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বাংলাদেশ সময় সকাল 9:30টার দিকে মারা যান তিনি। সিঙ্গাপুর থেকে তার ছোট মেয়ে টেলিফোনে সময় সংবাদকে জানান, চিকিৎসা নেওয়ার পর তিনি অনেকটা সুস্থ হয়ে উঠলেও গতকাল সকালে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সৈয়দ মহসিন আলীর মৃত্যুর সংবাদে রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে ছুটে যান অনেকেই। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুখী দেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই প্রতিপাদ্যে সারা দেশে আজ পালন করা হচ্ছে আয়কর দিবস। এ উপলক্ষে সকালে রাজধানীতে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি বলেন, আয়কর কিভাবে আরো বেশি আদায় করা যায় সে প্রচেষ্টা থাকবে সরকারের। এ সময় এনবিআর এর চেয়ারম্যান ডক্টর নজিবুর রহমান বলেন, সুশাসন ও উন্নত ব্যবস্থার মাধ্যমে সেবা নিশ্চিত করতে চায় এনবিআর। র্যালিটি জাতীয় রাজস্ব ভবনের সামনে থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমি, মৎস্য ভবন, প্রেস ক্লাব হয়ে রাজস্ব ভবনের সামনে গিয়ে শেষ হয়। এবারের আয়কর দিবসের স্লোগান, সমৃদ্ধি সোনালী দিন, আনতে হলে আয়কর দিন। আয়কর দিবস পালনের পর আগামীকাল থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে আয়কর মেলা। এর মধ্যে জেলা শহরে কর মেলা হবে 4 দিন, আর এবারই প্রথমবারের মতো 86টি উপজেলায় অনুষ্ঠিত হবে এ মেলা। এদিকে বন্দর নগরী চট্টগ্রামে বিগত অর্থ বছরের তুলনায় প্রায় 900 কোটি টাকা বেশি আয়কর আদায় হলেও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে এখানকার 4টি কর অঞ্চল। 6,204 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 5,207 কোটি টাকা। কর প্রদানের ক্ষেত্রে অনীহার জন্য অজ্ঞতাকেই দুষছেন আয়কর কর্মকর্তারা। আর আদায় পদ্ধতি সহজ করা না হলে আয়কর প্রদানে সাধারণ মানুষ আগ্রহী হবে না বলছেন ব্যবসায়ী নেতারা। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি।
বাণিজ্যিক রাজধানী হওয়ায় দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর অবস্থান চট্টগ্রামে। একই সাথে শিল্পপতিরাও থাকেন এখানে, তাই ব্যক্তি কিংবা কোম্পানির আয়কর আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ নজর থাকে চট্টগ্রামের দিকে। এই কারণে প্রতি বছরই এখানকার আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে দেওয়া হয়। গত অর্থ বছরে ৬,২০৪ কোটি টাকার লক্ষ্যমাত্রা থাকলেও এবছর তা ২,০০০ কোটি টাকা বাড়িয়ে ৮,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। 4টা জোন মিলিয়ে কিন্তু আমাদের কালেকশন ৬,২০৪ কোটি টাকা। গতবার এই কালেকশন ছিল প্রায় ৫,২৬০ কোটি টাকার কালেকশন ছিল, অর্থাৎ গতবার থেকে প্রায় 18% আমাদের গ্রোথ আছে। সাধারণ মানুষকে কর দেওয়ার ক্ষেত্রে আগ্রহী করে তুলতে বিদ্যমান কর আইন সংশোধনের পাশাপাশি আদায় পদ্ধতিও সহজ করার কথা বলছেন এই ব্যবসায়ী নেতা। আয়কর ডিপার্টমেন্টের পক্ষ থেকে অনেক আইনগুলি আছে, অনেক বক্তব্যগুলি আছে, অনেক সময় একটা ভয়ভীতি সঞ্চার করে, যে কারণে গিয়ে অনেকে আয়কর দিতে চাইলেও সহজে আয়কর দিতে পারে না। তো আমরা বলি এইগুলিকে খুব সহজ করে, এই আইনকানুনগুলো সহজ করে একজন ব্যক্তির আয়কর দেওয়ার যেই সিস্টেম আছে ওটাকে খুব ইজিভাবে আয়কর দাতাকে বুঝাতে হবে। এদিকে কর আদায়ের আওতা বাড়াতে তৃণমূলের উপর গুরুত্ব আরোপের সিদ্ধান্ত নিয়েছে আয়কর বিভাগ। উপজেলাতে বিশেষ ধরনের জরিপ কার্যক্রম চালাচ্ছে এবং আমরা সেখান থেকে যে সমস্ত করদাতাদের সন্ধান পাচ্ছি তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি রিটার্ন দেওয়ার জন্য। 16 সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে 7 দিনব্যাপী আয়কর মেলা। এছাড়া নগরীর পাশাপাশি প্রথমবারের মতো 11টি উপজেলাতেও এই ধরনের মেলার আয়োজন করা হচ্ছে। গত বছর এই মেলা থেকে 352 কোটি টাকার আয়কর আদায় হয়েছিল। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানী এলিফ্যান্ট রোড এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় হাতে নাতে অস্ত্রসহ 10 ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। আটককৃতদের কাছ থেকে 2টি পিস্তল ও 16 রাউন্ড গুলিসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব জানায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশু ব্যবসায়ীদের কাছ থেকে ছিনতাইয়ের পরিকল্পনা ছিল তাদের। এছাড়া তারা দীর্ঘদিন ধরে কলাবাগান ও নিউ মার্কেট এলাকা সহ ঢাকার পাশের জেলাগুলোতে চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিল বলেও জানায় র্যাব। দেশের বাইরের খবর। ইউরোপে আশ্রয় প্রত্যাশীদের অভিবাসনের বিষয়ে ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার শরণার্থী সংকট সমাধানে কোনো সমঝোতা ছাড়াই ব্রাসেলসে ইইউভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষ হয়। তবে আগামী 8 অক্টোবর ইউরোপীয় কমিশন প্রস্তাবিত বাধ্যতামূলক কোটার ভিত্তিতে শরণার্থী গ্রহণের প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইইউর বর্তমান সভাপতি লুক্সেমবার্গ। সোমবারের বৈঠকে ইইউভুক্ত অধিকাংশ দেশ কোটার ভিত্তিতে শরণার্থীদের আশ্রয়ের প্রস্তাব মেনে নিলেও হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া সহ কয়েকটি দেশ এর বিরুদ্ধে অবস্থান নেয়। এদিকে জার্মান সরকার শরণার্থীদের অনুপ্রবেশ রুখতে সাময়িকভাবে সীমান্ত বন্ধ করে দেওয়ার পরপরই ইউরোপের কয়েকটি দেশের সীমান্ত কড়াকড়ি আরোপ করা হয়েছে। অভিবাসীদের প্রবেশ ঠেকাতে সোমবার অস্ট্রিয়ার পাশাপাশি সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েন করে হাঙ্গেরি সরকার। একইভাবে অনুপ্রবেশ রুখতে নিজেদের সীমানায় নজরদারি বাড়িয়েছে নেদারল্যান্ডস ও স্লোভাকিয়া। ভারতের পশ্চিমবঙ্গের মালদা পুলিশের সঙ্গে সিভিক পুলিশের সদস্যদের সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়েছেন। সম্প্রতি দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ায় সিভিক পুলিশের সদস্যরা সোমবার কাজ ফিরিয়ে দেওয়ার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিতে গেলে এ সংঘর্ষ হয়। এ সময় পুলিশ অন্তত 30 জনকে আটক করে। গত সপ্তাহে কোনো ধরনের নোটিশ ছাড়াই মালদায় কর্তব্যরত 4800 সিভিক পুলিশকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় একটি কলেজের সংঘাত উস্কে দেওয়ার অভিযোগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক দীপক হালদারকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ডায়মন্ড হারবার কলেজের দখল নিতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের এক পক্ষকে সমর্থন দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় সোমবার ডায়মন্ড হারবার কলেজে ছাত্র পরিষদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়। এদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর বলে জানা যায়। খেলার খবর।
আবেগ নয়, গত 6 মাসের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই কেবল টেস্টে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। গতকাল মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। পাশাপাশি বাংলাদেশ সফরের জন্য অজি দলের কয়েকজন সিনিয়রকে না রেখে দল ঘোষণা করা হলেও প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া সবসময় শক্তিশালী বলেও মনে করেন তিনি। অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত এলিট ক্যাম্পের বেশিরভাগ ক্রিকেটার বাংলাদেশ এ দলের হয়ে ভারত সফরে গেলেও বাকিদের নিয়েই এদিন ইনডোরে অনুশীলনে নেমে পড়েন কোচ হাথুরু সিংহে। সংখ্যায় কম হওয়ায় কোচের নজর ছিল সাকিব মুশফিকদের ব্যাটিং অনুশীলনকে ঘিরেই। বোলারদের দিয়েও নেটে ব্যাটিং প্র্যাকটিস করান বাংলাদেশের ক্রিকেটের বদলে দেওয়ার নায়ক শ্রীলঙ্কান হাথুরু সিংহে। বিশেষ করে বিশ্বকাপ ও তারপর কয়েকটি হোম সিরিজে প্রতিপক্ষকে নাকানি চুবানি খাওয়ানোই এখন টাইগাররা দারুণ আত্মবিশ্বাসী, যা মুশফিকের কণ্ঠে আরো স্পষ্ট শোনা গেল। তার মতে আবেগ নয়, কেবল নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই অজিদের বিপক্ষে জয় পাবে লাল সবুজের বাংলাদেশ। আবেগের কিছু নেই এখানে। আপনি যদি বলেন যে লাস্ট 2006 যেভাবে যে টিমটা এসেছিল, আমার মনে হয় সর্বকালের ওয়ান অফ দ্য বেস্ট টিম অস্ট্রেলিয়া, তো তাদের এগেইনস্টে যদি এত ক্লোজে গিয়ে বাংলাদেশ টিম হারে, ওই সময় তো কেউ জয় তো দূরের কথা, হয়তো বা এমনও কেউ ভেবেছিল যে 4 দিনও খেলতে পারবে কিনা বাংলাদেশ। তো সেই থেকে বলবো যে আল্লাহর রহমতে আমরা যে ক্রিকেটটা খেলছি এটা যদি আমরা কনসিস্টেন্ট খেলতে পারি, যেটা আমি বললাম যে আমাদের স্ট্রেংথ অনুযায়ী যদি আমরা 5টা দিন খেলতে পারি, তো জয় অসম্ভব তো কিছু না। অস্ট্রেলিয়াকে হারানোর হচ্ছে তার বড় সুযোগ নাই, তো আমরা অবশ্যই চেষ্টা করবো দুটো টেস্ট ম্যাচে আমাদের 100% দেওয়ার, মোর দ্যান 100% দেওয়া। রাজুলি টেস্টে ক্রিকেটেও বাংলাদেশ যেভাবে ইমপ্রুভ করছে, আমরা যদি এই দুটো টেস্টে আমরা খুব ভালো খেলি, বছরটা খুব ভালোভাবে শেষ হবে। এদিকে ইনজুরি ও বিশ্রাম দেওয়ার কারণে কয়েকজন তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরে আসছে তরুণ অস্ট্রেলিয়া দল। তবে মুশফিকের মতে অস্ট্রেলিয়া সব সময় শক্তিশালী, দলে কে আছে আর কে নেই সেটা টাইগারদের কাছে মুখ্য বিষয় নয় বলে মনে করেন টেস্ট অধিনায়ক। টিমটা অলদো ইটস এ ইয়াং সাইড, বাট আমার মনে হয় অস্ট্রেলিয়া টিম, সো আমাদের সেটা ভুলে গেলে চলবে না। সো আশা করি খুবই ভালো একটা সিরিজের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। আপনি যদি লাইনের রেকর্ড খেয়াল করে দেখেন, আমার মনে হয় এখন কারেন্ট যারা আছে মানে টপ 3 এর মধ্যে এখন সে একজন বোলার, আর এগেইনস্ট লেফট হ্যান্ড অবভিয়াসলি অনেক ইফেক্টিভ। স্মিথ তো অবভিয়াসলি ওদের সবচেয়ে মেইন প্লেয়ার, আর হ্যাঁ ম্যাক্সওয়েল হয়তো বা তার কামব্যাক করছে, সে লাস্ট হয়তো টেস্ট খেলেছিল সেই ইউএইতে, তো তার জন্য এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে। তো চেষ্টা করবো তাকে যত প্রেসারে রাখা যায় এবং তার যত আর্লি আউট করা যায়। সিরিজে ভালো করতে হলে বোলারদের বল হাতে পারফর্ম ছাড়াও ব্যাট হাতে লম্বা ইনিংস খেলতে হবে বলে মনে করেন বগুড়ার ছেলে মুশফিক। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আজ শুরু হচ্ছে। 2015-16 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের লড়াই। আসরের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের। আর এক মৌসুম পর আবারও চ্যাম্পিয়ন্স লিগে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ডাচ ক্লাব পিএসভি আইনহেভেন। এছাড়া পিএসজি মালমোর এবং জুভেন্টাস খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:45টায়। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নানুতে শাখতার দোনেৎস্কের আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। সবশেষে 2 ম্যাচ বড় জয় তুলে নিয়ে দারুণ ফর্মে আছে লস ব্লাঙ্কোসরা। তবে কোচ রাফা বেনিতেজের সঙ্গে তার চেয়েও স্বস্তির খবর ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের ধারায় ফেরা। লা লিগার স্পানিওলের বিপক্ষে 5 গোল করেছেন CR7। এছাড়া আরও একটি মাইল ফলকের সামনে দাঁড়িয়ে এই পর্তুগিজ স্ট্রাইকার দোনেৎস্কের বিপক্ষে গোল করতে পারলেই এককভাবে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার মালিক হবে রোনালদো। অন্যদিকে এক মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরা ম্যান ইউনাইটেড আতিথ্য নেবে পিএসভির মাঠ ফিলিপস স্টেডিয়ামে। নিজেদের সবশেষ ম্যাচে লিভারপুলকে হারানোয় আত্মবিশ্বাসের কমতি নেই লুই ভ্যান গালের শিশুদের। যদিও ইনজুরির কারণে এই ম্যাচে অধিনায়ক রুনিকে পাবে না ইউনাইটেড, তবে এই দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে থাকায় ফেভারিট রেড ডেভিলরাই। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য রেলের আগাম টিকিট বিক্রি শুরু। ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশনে রাত থেকেই টিকিট প্রত্যাশীদের ভিড়। কোরবানি ঈদ সামনে রেখে পশুর খামারে চলছে প্রস্তুতি। বিদেশি গরু প্রাধান্য পাওয়ায় হতাশ খামারিরা। দেশীয় গরুর ওপর নির্ভরতা বাড়াতে সরকারি সহায়তার তাগিদ। নানা অনিয়মে সাভারের শিল্পনগরী থেকে জায়গা হারিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। হাজারীবাগে নতুন বিনিয়োগে অনাগ্রহ, সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ ট্যানারি মালিকদের। বর্ষা শেষ না হতেই বিশুদ্ধ খাবার পানির অভাবে সারা দেশে ডায়রিয়ার প্রাদুর্ভাব। নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার তাগিদ বিশেষজ্ঞদের। এবং সারা দেশে একযোগে পালন করা হচ্ছে আয়কর দিবস। রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, সপ্তাহব্যাপী করমেলা শুরু হবে আগামীকাল।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিজেন নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।